আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার সাথে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপডেট থাকার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আপনারা এমন কোনো কোশ্চেন আজকে এখানে করবেন না যেটা আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। সবাই মিলে একসাথে আমরা খুব ভালো পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সৌজন্যমূলক পরিবেশে, কর্মান্তিক পরিবেশে আমরা আলোচনা, সমালোচনা সবকিছুই করেছি, কিন্তু তার মধ্যে দিয়ে কতগুলো পয়েন্ট বেরিয়ে এসছে যেটা আমি মনে করি আজকে আপনারা কোশ্চেন করবেন না। বাট আমি আজকের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যেহেতু সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে সকলে আছে, তাতে কতগুলো পয়েন্ট উঠে এসছে সেগুলো আপনাদের কাছে জাস্ট আমি একটা শর্টে রিড করে দিচ্ছি। একটা হচ্ছে অল পলিটিক্যাল পার্টি একটা ডেফিনেশন তারা নেবেন, বিশেষ করে আমফানের ব্যাপারে, সে ব্যাপারে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই কমিটিতে পার্থ চ্যাটার্জি, সূর্যবাবুকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সূর্যবাবু বললেন যে আমি থাকবো না, বরঞ্চ রুলিং পার্টির নেওয়া উচিত এবং সেই জন্য পার্থ চ্যাটার্জি, দিলীপবাবু, আমাদের সুজন চক্রবর্তী সিপিএম থেকেও থাকবে, আমাদের মনোজবাবুকে, প্রদীপ ভট্টাচার্য, মনোজবাবু আরএসপি, ফরওয়ার্ড ব্লকের ইরানি সাহেব, চণ্ডীবাবু এসইউসি পার্টি, স্বপন ব্যানার্জি সিপিআই এবং হ্যাঁ চণ্ডীদা বলেছি, এখানে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। তারা ঠিক করবে সর্বদলীয় রেজুলেশনে কি হবে না হবে, খসড়া তারাই তৈরি করবে, তারপর তারা যেটা করে দেবেন সেটা আমরা গ্রহণ করবো এবং এই খসড়াটার একটা কপি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হয়ে যাবে, একটা রাজ্য সরকারের কাছেও আসবে। দুই হচ্ছে গরিব কল্যাণ রোজগার যোজনা নিয়েও তাদের কিছু বক্তব্য আছে যে রাজ্য সরকারকে ইনভলভ করে কাজটা করা উচিত, সেগুলো প্রস্তাবে দেওয়া আসবে, তখন প্রস্তাবের সময় আপনাদের বলবো। সুন্দরবন যেটা প্রবলেম হচ্ছে, সুন্দরবন নিয়ে সকলেই বলেছে যে সুন্দরবনে দীর্ঘদিনের প্রবলেম হচ্ছে। সুন্দরবনে এই বছরই প্রায় আমরা দেখলাম 3টে ঝড় জল ঝঞ্ঝা হয়ে গেল, একটু সাইক্লোন হলে সুন্দরবনে সবটাই ভেঙে যায়। তাই সুন্দরবনের ব্যাপারে ঠিক করেছে মিটিংয়ে যে আমরা নীতি আয়োগকে একটা চিঠি লিখবো, যাতে নীতি আয়োগ একটা টিম পাঠিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে এবং সেই মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে এই যে প্রতি বছর 3 বার 4 বার করে ঝড় ঝঞ্ঝা হচ্ছে আর মানুষ সমস্যায় জর্জরিত হচ্ছে, কখনো বাঁধ ভেঙে যাচ্ছে, কখনো বাড়ি ভেঙে যাচ্ছে, হয়তো টেম্পোরারি আমরা সলিউশন করছি ঠিকই, কিন্তু সেটা পার্মানেন্ট একটা সলিউশনের দিকে যদি আগামী দিন যেতে হয় তাহলে এক্সপার্টসের ওপিনিয়ন নিয়ে আমরা এটা করবো। সেক্ষেত্রে নীতি আয়োগ যদি প্রয়োজন হয় ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট নিয়েও তারা যদি একটা মাস্টার প্ল্যান তৈরি করে, সেক্ষেত্রে আমরা সেইভাবেই তাদের সাথে কথা বলে তাদের রিকোয়েস্ট করব। এরপর হচ্ছে যেটা এরপর হচ্ছে প্রত্যেকেই এই কথাটা বলেছে যে আনঅর্গানাইজ সেক্টর, হকার, মাইগ্রেন্ট ওয়ার্কার প্রত্যেকে সাহায্য করা উচিত, কিন্তু সেটা যেহেতু খসড়া করে অল পলিটিক্যাল পার্টির যে কমিটি করেছে, এক্সপার্টস কমিটি, যে টাস্ক ফোর্স, তারা যেটা তৈরি করে দেবে তখন আমরা সেটা নিয়ে সকলে কথা বলবো, যেটা সবাই সহমত হবে। আমফানের ব্যাপারে আরো টাকা দেওয়ার জন্য এবং রাজ্যকে আর্থিকভাবে হেল্প করার জন্য সকলে প্রায় একমত, কিন্তু বাদ বাকিটা টোটালটাই খসড়ায় তারা বলবে কোনটা বলবেন কোনটা বলবেন না, কারণ দিলীপবাবুদের পার্টি আছে, সুতরাং তাদের কিছু বাধ্যবাধকতা আছে, কোনটা তারা ইয়েস করতে পারেন, কোনটি রোজ করতে পারেন, কিন্তু আমাদের যেটা ইন্টারেস্ট হচ্ছে আমাদের রাজ্যের স্বার্থ। এক্ষেত্রে আমি আশা করবো যে আমরা সকলে মিলে সেম কথা বলবো, যাতে কারো কোনো পলিটিক্যাল পার্টি কোনো অসুবিধে না হয়। মোর ফোকাস অন নন কোভিড পেশেন্ট, যেমন কোভিড পেশেন্ট তেমনি নন কোভিড পেশেন্টেরও দিতে হবে। কোভিডকে নিয়ে কোনো ছেলে খেলা নয়, ছেলে খেলা নয় বলেনি, বলেছে আরো বেশি কেয়ার নিতে হবে যাতে ফার্দার কোনো রকম স্প্রেড না করে। এবং আর একটা কথা বলা হয়েছে যে মোর ফোকাস টু নন কোভিড পেশেন্ট অলসো, এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে, প্রত্যেকে বলেছে যে প্রাইভেট হসপিটালগুলোর একটা গাইডলাইন্স তৈরি করে দেওয়া হোক। যদিও গভর্নমেন্ট থেকে একটা গাইডলাইন্স আমরা দিয়েছিলাম, আমরা সেটা মানা হয়নি, কিন্তু আমরা সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব দিয়েছি, হেলথের সাথে কথা বলে একটা গাইডলাইন্স এবং বলে দেবে যে কার কোন ফিজ নেওয়া উচিত। তার কারণ হচ্ছে মহারাষ্ট্র, দিল্লি অলরেডি করেছে এবং এক্ষেত্রে পাবলিককে অনেক সময় ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পাবলিকের কাছে প্রচুর টাকা নেওয়া হচ্ছে, যেটা পাবলিকের পক্ষে সম্ভব নয়। মনে রাখবেন এই সময়টা কিন্তু সামাজিক সেবা করার সময়, মানবিকতার সময়, এই সময়টা কিন্তু বিজনেস করার সময় নয়। কখনো কখনো টাইম আসে জীবনে যে টাইমটা মানুষের পাশে দাঁড়াতে হয়। আসুন না আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। সুতরাং এই রিকোয়েস্টটা অল পলিটিক্যাল পার্টি থেকে সবাই মিলেই করেছে। মোট টেস্টিং ল্যাবস, যেখানে টেস্টিং ল্যাবস নেই সেখানে যদি হতে পারে, যেমন পাহাড় থেকে পাহাড়ে কোনো টেস্টিং ল্যাবস নেই, এরকম বিভিন্ন জেলা আছে, সেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো। তারপরে হচ্ছে
মাস্কের কথা এখানে আলোচনা হয়েছে। আমরা গভর্নমেন্ট থেকে অলরেডি বলেছি আমরা 3 কোটি মাস্ক অর্ডার দিচ্ছি যাতে অল স্টুডেন্ট পায় স্টুডেন্ট কলেজে, এবং আমরা চেষ্টা করবো আমাদের আশা থেকে শুরু করে ICDS থেকে শুরু করে আমাদের সামাজিক কর্মীরা যারা বিশেষ করে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে ইনভলভ আছে, তারপরে 100 দিনের কাজ থেকে শুরু করে যতটা পারবো এগুলো আমরা যারা পারবে না, খুব দুর্বল মানুষ, অসহায় মানুষ, তাদের কাছে যতটা পারবো পৌঁছে দেবো। এটা গভর্নমেন্ট থেকে 3 কোটি মাস্ককে আমরা একটা অর্ডার দিয়েছি। প্রাইভেট হসপিটালকে তো গভর্নমেন্ট অ্যাডভাইজারি দিতে অলরেডি সবাই মিলে রিকোয়েস্ট করেছে, এটা আমরা করছি। হ্যাঁ, কিছু কিছু ওই আমফানে কিছু কিছু প্রবলেম যেটা বিভিন্ন জায়গায় কিছু কিছু এসছে, যেটা হচ্ছে রিকোয়েস্ট এসছে যে কয়েকটা জায়গায় কিছু কিছু লোক ডিপ্রাইভ হয়েছে, সেক্ষেত্রে আমরা, আপনারা জানেন আমি আগেও বলেছি, এবং এক্ষেত্রে আমার সিদ্ধান্ত খুব পরিষ্কার এবং আমি সেটা মিটিংয়ে সবাইকে জানিয়েছি, কোন রকম কোনো মানুষের বঞ্চনা আমাদের সরকার সহ্য করবে না। এবং যদি ইন্ডিভিজুয়ালি কেউ মনে করে তার নিজের স্বার্থে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসন যেন ভিডিও অফিসে সবার লিস্ট আনিয়ে দেয়, এবং যদি কোনো মানুষ দেখে যে আমার নামটা নেই বা আমি ডিপ্রাইভ হয়েছি, যদি কেসটা জেনুইন হয়, তাহলে কিন্তু ভিডিওকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কেসগুলো আমাদের কাছে আমাদের নলেজে নিয়ে আসবে। ইতিমধ্যে আমি মনে করি এটাতে কোনো দলবাজি পোস্ট হওয়া যাওয়ার জায়গা নেই, এবং সবাইকে বলো মাথা ঠান্ডা করে কাজ করতে। যদি কারো কোনো কমপ্লেন থাকে সে ভিডিওকে জানাতে পারেন, এবং ভিডিও এবং পুলিশের আইসি তারা নিশ্চয়ই মানুষের কথা শুনবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি কথা হচ্ছে যে যারা যারা ডিপ্রাইভ হয়েছে তারা দরখাস্ত করতেই পারে, এবং সেই দরখাস্ত অনুযায়ী, যেমন আমার কাছে 2100 কেস এসছে অলরেডি, আমি 2100 কেস অলরেডি করতে বলেছি। সেরকম যদি কারো কাছে কোনো সমস্যা থাকে যে সত্যি জেনুইনলি লোকটা ডিপ্রাইভ হয়েছে, আমরা সমস্ত পঞ্চায়েত সমিতিকে রিকোয়েস্ট করবো, গ্রাম সভা, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের দল থেকে আমরা 4 জনকে গ্রাম প্রধান তারা আছে, বাট সেটা নিয়ম অনুযায়ী 2.5 বছর আগে নো কনফিডেন্স আনতে পারবে না বলে, বাট আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। এইরকম অনেক কেস, যেমন কালকে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সে রিজাইন করেছে, দল বলেছে তাকে রিজিগনেশন করতে। এইরকম আমি পরিষ্কার বলছি সব পলিটিক্যাল পার্টির জন্য, ইট ইজ নট অনলি তৃণমূল কংগ্রেস, অল দ্য পলিটিক্যাল পার্টি খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকবে, কোনো গরিব মানুষকে বঞ্চনা করবেন না। অনেক কষ্ট করে এই টাকাগুলো আমরা দিচ্ছি, আমরা সরকার থেকে টাকাগুলো দিচ্ছি এই কারণে যাতে যার সত্যি প্রয়োজন, বাড়ির প্রয়োজন, জেনুইন কেস সে যেন পায়, পানের বড় জেনুইন কেস সে যেন পায়, মৎস্য দপ্তর জেনুইন কেস সে যেন পায়। কেউ যেন না হবে যে কেউ দেখতে পাচ্ছে না, আমি ওটা দিয়ে দিলাম আমারটা দিলাম না। এটা আমি পূজাকে সব একসাথে আছে, পূজা পশুপালন সবই আছে, মৎস্যজীবী সবই আছে, বাড়ি থেকে শুরু করে সবই। এবং আমি পরিষ্কার বলছি এগুলো আমরা ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেটা বেনিফিশিয়ারির কাছে তুলে দিচ্ছি, কিন্তু যারা লিস্ট তৈরি করছেন তাদের সজাগ সতর্ক থেকে এখনো আমি সময় দিচ্ছি 7 দিন, লিস্টে যারা বাদ গেছেন অথচ জেনুইন তাদের নামটা তুলুন। যদি দেখেন তাদের নামটা বাদ গেছে এবং তারা জেনুইন, অনেকে আছে শুধু কমপ্লেন করার জন্যই কমপ্লেন করে, রাজনীতি করার জন্যই কমপ্লেন করে, এটা কিন্তু নয়। আমি পরিষ্কার সিএসকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমি যখন বলছি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন, এবং ডিএমদের বলবো, বিজ্ঞদের বলবো, যদি জেনুইন কেউ বাদ হয়ে থাকে আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে সেটাকে ইনক্লুড করা। আর গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যাদের যেখানে যে পার্টি থাকুক না কেন, প্রত্যেককে বলবো আমার পার্টির লোক নয় বলে আমার বাদ দেবে না। আমরা কি বলেছি, যদি আপনার 1000টা বেশি লাগে, আমি জানি অনেক সময় পরে কি ধরুন প্রয়োজন 10,000 লোকে লিস্ট দিয়ে দেয় 1 লক্ষ লোক, সেখান থেকে কাজ ছাড় করতে গেলে গভর্নমেন্টের প্রবলেম হয়। যে লোকটা জেনুইন প্রবলেম করেছে তার জন্য তো গভর্নমেন্টের কোনো কার্পণ্য করেনি, যে লোকটা জেনুইন যদি কোনো প্রবলেমে হয় তারটা আমরা করবো। যদি জেনুইন প্রবলেম হয় তার জন্য আমাকে 10টা বাড়ির জায়গায় আমি 50টা বাড়ি করবো, আমার কোনো আপত্তি নেই। দেখে নেবেন একটু ন্যায্য হবে যে আমার হাতে ক্ষমতা আছে বলে আমি করে দিলাম গভর্নমেন্টের টাকাটা কোথেকে আসবে সেটা ভাবলাম না, সেটা করবেন না। দয়া করে জেনুইন কেসগুলো করুন। মনে রাখবেন এটা একটা সমাজ সেবা। আমি কোথাও গ্রাম সভার দায়িত্বে আছি, হয়তো কেউ কোনোদিন পঞ্চায়েতের দায়িত্বে আছে, কেউ মিউনিসিপ্যালিটির দায়িত্বে আছে, কেউ জেলা পরিষদের দায়িত্বে আছে। দায়িত্বে আছি বলেই আমি কিন্তু কেউ এটা নই, এটা মাথায় রাখতে হবে। আর অন্যায় করার অধিকার আমাদের প্রশাসনও দেয়নি, পলিটিক্যাল পার্টিকেও দেয়নি। সব রাজনৈতিক দলের এই চিন্তাধারায় বিশ্বাসী হতে হবে যে আমরা মানুষের জন্য কাজ করব, এটাই কিন্তু গভর্নমেন্টের ফার্স্ট এবং লাস্ট ওয়ার্ড। এবং আমরা বলেছি যে ভিডিওটা লিস্ট জানিয়ে দেবে, এবং যদি কেউ ডিপ্রাইভ হয়, যদি ওই কাগজে ফর্ম ফিল আপ করতে না পারে, এমনি একটা দরখাস্ত লিখে ফিল আপ করে
দাও, সেটাও ভিডিওকে দেখতে হবে। তার কারণ অনেক ভাষা অনেকে বুঝতে পারে না, অনেক ইংরেজি ল্যাঙ্গুয়েজ অনেকের কাছে যায় না, কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ যে আমার এই বাড়িটা ভেঙে গেছে আমফানে, আমার এই নাম, আমার এই ঠিকানা, আমার এই ফোন নাম্বার, আমি তো আমার নামটা লিস্টে নেই, দয়া করে আমার লিস্টে সংযোজন করুন। কারণ আমি ছবি দরকার একটা ছবি দিয়ে দেবেন, বাড়ি একটা মোবাইলে ছবি তুলে একটা দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন, কি আছে একটা হোয়াটসঅ্যাপ ব্যাগেজ একটা দিয়ে দেবেন। সুতরাং এইটা কিন্তু একদম পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এখানে কোনো রকম কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হবে না। আর যারা প্রতিদিন গিয়ে কিছু কিছু ভিডিও অফিস ভাঙচুর করছেন, তাদেরও আমি রিকোয়েস্ট করবো, প্লিজ দয়া করে এটা করবেন না। বিচারের জায়গা না থাকলে আপনি নিশ্চয়ই বিচারটা জন্য আপনি চিৎকার করতে পারেন। বিচারের জায়গা যেখানে আছে সেখানে আপনাদের আমরা রিকোয়েস্ট করছি, আপনারা কথা বলুন, আপনারা কথা বলে কাজ করুন। দরকার গ্রাম সভা বলুন, ভাই আমারটা বাদ দিয়েছে দেরি ভাই, এটা তো তার নিজের টাকা দিচ্ছে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমার হাতে ক্ষমতা আছে বলে আমি সেই ক্ষমতাটা নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করবো না। আমার হাতে ক্ষমতা দিয়েছে ঈশ্বর, আল্লাহ বলুন আর যাই বলুন, মানুষই বলুন, ক্ষমতাটা দিয়েছে তো মানুষ, মানুষকে সেবা করবার জন্য। এই মানসিকতায় কিন্তু আমি এখনো মনে করি পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে সব মানুষকে নিজের মানুষ দেবে। আমি এটা সবার করে আমি ওপেনলি বললাম এবং অ্যাডমিনিস্ট্রেশনকে এই ইনস্ট্রাকশন দিলাম। আজকে এই মিটিং থেকে আমরা যারা কোভিডকে লড়াই করছেন, আমফানকে লড়াই করেছেন, সব হেলথ ওয়ারিয়ার থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, দমকল থেকে শুরু করে, সিভিল ডিফেন্স থেকে শুরু করে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, আমার সিআরপিএফ থেকে শুরু করে, আমার পুলিশ থেকে শুরু করে, প্রত্যেকে, কলকাতা পুলিশ থেকে শুরু করে, অল কমিশনারেট থেকে শুরু করে, আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, আমরা সকলকে মিডিয়া থেকে শুরু করে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনেও আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রান্সপোর্ট নিয়ে প্রবলেম হচ্ছে, এটা সকলেই বলেছে, কিন্তু যেহেতু ট্রান্সপোর্টে আপনারা জানেন যে রেল চলছে না, মেট্রো চলছে না, এবং কিছু কিছু মানুষ ট্রান্সপোর্টের ব্যাপারে ভাড়া বাড়াবার জন্য বারবার করে রিকোয়েস্টও করছে, এবং ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, যদিও আমি এটা বলতে চাইনি এই ইস্যুতে, কিন্তু আমি সেটা বলছি না, কিন্তু আমি রিকোয়েস্ট করবো ট্রান্সপোর্টে যারা আছে যে এই সময় মানুষ বিপদে পড়েছে, এই সময়টা ভাড়া বাড়ানোর নামে আমি বাস নেওয়াবো না, এইটা কিন্তু বলার সময় নয়। আপনাদের অনেক কষ্ট হয়েছে 3 মাস, হয়তো আগামী 3 মাসও হতে পারে, কিন্তু এই সময়টা তো আমরা সকলে বাঁচবে, তবে তো সবাই বাঁচবে। আসুন না আমরা অন্তত মনে করি যে এটা আমার সামাজিক কর্তব্য, আমার সামাজিক দায়বদ্ধতা, এটা মেনে নিয়ে কাজটা আমরা করি। আর একটা, আমরা সবাই মিলে যৌথভাবে কোভিডকে লড়াই করবো সারা দেশে এবং রাজ্যে। এখানে আমাদের মধ্যে সহমতের ভিত্তিতে, সহমর্মিতার ভিত্তিতে আমরা এগুলো করবো। এবং অ্যাসেম্বলি কবে হবে আমরা তো বুঝতে পারছি না এই সিচুয়েশনের মধ্যে, সেটা অ্যাসেম্বলি পার্টি ঠিক করবে। আর লকডাউনটা আমি আলোচনা করেছি, সবাই যে একমত আমার সাথে তা নয়। যেমন সূর্যবাবু বলেছেন আমি লকডাউনটা নিয়ে একটু আলাদা আমার ওপিনিয়ন আছে। আমরা যেমন এটা আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত বলছি, বাট আমি পলিটিক্যাল পার্টিকে এটাকে বলেছি যে এটা যদি আপনারা আমাদের ওপিনিয়ন দেন ভালো হয়। কেউ বলেছে 15 দিন বাড়ান, কেউ বলেছেন আমার একটা আলাদা ওপিনিয়ন আছে, কেউ আমার লকডাউন 4 দিনই অ্যানাউন্স হয়েছিল সেটা নিয়েও ওপিনিয়ন আছে, থাকতেই পারে। কিন্তু আসলে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং আমরা বলছি যেহেতু কোভিডটা সারা দেশে বাড়ছে, আমাদের দায়িত্ব একটু হলেও যদি দেশটাকে হেল্প করতে পারি, একটু কমিয়ে, সেই জন্য আসুন আমরা চেষ্টা করি আর একটু লকডাউন বাড়াবার জন্য। বাট আমাদের রিল্যাক্সেশন দেখি, স্কুল কলেজ সব, ইউনিভার্সিটি সবই বন্ধ আছে 31 জুলাই পর্যন্ত। কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষার মনে একটা ডেট অ্যানাউন্স করেছিল পার্থ চট্টোপাধ্যায়, উচ্চ মাধ্যমিকে 3টে পরীক্ষা বাকি আছে, যার জন্য ওরা প্রবলেমে পড়েছে। সেটা সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে যেটা করবেন বলেছেন সেটা দেখে নিন। কারণ সিবিএসসি আইসিএসসিও তো আছে, সুপ্রিম কোর্টে আছে, দেখে নিন সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে দেখে নিন। বাদ বাকি আমি মনে করি যে আমাদের যেমন চলছে গভর্নমেন্ট সেক্টরেও যেমন আমরা যেভাবে স্ট্যাটার করে করছি, আমরা সেগ্রিগেট করে করছি, সেভাবেই করবো। কারণ যেহেতু রোগটা খুব সাংঘাতিক, চিন্তা করার কারণ নেই। ট্রিটমেন্ট কিন্তু আমাদের চিকিৎসকরা ভালোভাবে করছেন, নার্সরাও করছেন, হেলথ ওয়ার্কাররাও করছেন। চিন্তা করবেন। আমি প্রাইভেট হসপিটালগুলোকে বলবো যে আপনারা প্লিজ দয়া করে ভয় না পেয়ে চিকিৎসাটা ভালো করে করুন। ইভেন আমাদের এখানে যে কজন মারা গেছে, আমরা আর একটু ভালো ট্রিটমেন্ট দিতে পারলে আমি বিশ্বাস করি অনেককেই হয়তো আমরা লাস্ট মোমেন্টে আরো একটু বেশি করে ভালো করে বাঁচাতে পারতাম। একটু ভালো করে অক্সিজেনটা দিলে, একটু ভালো করে কার কি মেডিসিনের টাইমলি প্রয়োজন হচ্ছে সেটা দেখে, একটু ভালো কথা বললে,
স্টেবিলিটি, এটা আমরা সবাই আলোচনা করছি। অনেক সময় কি হচ্ছে, আইসিএমআর এর যেহেতু রিকোয়েস্ট আছে অনলি কোভিড নিয়ে, তারা তো অন্য কোনো দেখছে না। পরে এখন হসপিটালে গেলে ধারণা হয়ে গেছে শুধু কোভিডের ট্রিটমেন্ট হবে, অন্য কোনো ট্রিটমেন্ট হবে না। তা নয়, এর জন্য কিন্তু অনেকে মারা গেছে। আমরা সরি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এটা আমরা কিছু কিছু জানতে পেরেছি। ধরুন কেউ একটা হার্ট পেশেন্ট, তার কার্ডিয়াক অ্যাটাকটা সাংঘাতিক, তাকে কিন্তু কার্ডিয়াকটা আগে দেখতে হবে, তারপরে কোভিডের ডাক্তার এনে দেখিয়ে প্রায়োরিটি কোনটা, তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার হার্ট। ধরুন কিডনি ডায়ালিসিস হচ্ছে, পরে তার কোভিড হয়েছে, কিন্তু তার প্রায়োরিটি কোনটা, ক্রিটিক্যাল কোনটা, ক্রিটিক্যালটা ফার্স্ট দেখুন, তার সাথে কোভিড দেখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রিটিক্যালটা বাদ দিয়ে শুধু কোভিড করতে গিয়ে কিন্তু মনে রাখবেন যে অনেকে কিন্তু এই জায়গাটা নেগলেক্ট হয়েছে। এইটা যাতে না হয়, এটা একটা ইনস্ট্রাকশন গভর্নমেন্ট থেকেও দেওয়া হয়েছে, এবং আশা করি যে প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল প্রত্যেকে এটাকে মেনটেন করবে। আমি এটুকু বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা সব জানি। আরো অনেক কিছু উঠেছে, কিন্তু সবটা তো ডিটেলস বলা সম্ভব না একটা ছোট্ট ব্রিফিংয়ে। তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বলে দিই আজকে কোন কোন রাজনৈতিক দলগুলো এসেছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন, বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমি দু একটা নাম বলে দিচ্ছি, যদি কোনো বাকি থাকে আপনারা বলবেন। সিপিএম পার্টি থেকে এসেছিলেন সুজন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্র। আমাদের কংগ্রেস পার্টি থেকে প্রদীপ ভট্টাচার্য এবং অসিত দা এসেছিলেন। আমাদের বহুজন সমাজ পার্টি থেকে মনোজ হাওড়াদার এসেছিলেন, কুমুদ বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি থেকে দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার এবং মনোজ টিক্কা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে স্বপন ব্যানার্জি, অশোক রায়, অশোক দিন্দা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট থেকে বলে দিচ্ছি আগে। আচ্ছা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে এসেছিলেন কে কে শর্মা, সুরেশ আগরওয়াল। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে এসেছিলেন হাফিজ আলম তাইরানি এবং নরেন চ্যাটার্জি। আরএসপি পার্টি থেকে এসেছিলেন মনোজ ভট্টাচার্য এবং অশোক ঘোষ। সোশ্যালিস্ট ইউনিটি মানে এসইউসি পার্টি থেকে এসেছিলেন চণ্ডীদাস ভট্টাচার্য এবং তরুণ মন্ডল। গোর্খা জনমুক্তি মোর্চা থেকে এসেছিলেন বিনয় তামাং এবং অনিক থাপা। কাউকে বাদ দিলাম? আর তৃণমূল থেকে এসে নিয়েছে আমরা অনারেবল স্পিকার বিমান ব্যানার্জি এসেছেন, এবং তৃণমূল থেকে এসেছেন, পার্টি থেকে না, বিমান এসেছেন আজ স্পিকার। তৃণমূল থেকে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং পার্থ চট্টোপাধ্যায় এসেছেন অ্যাসেম্বলি লিডার হিসেবে, এবং সুব্রত বক্সি এসেছেন এবং সুব্রত মুখার্জি, এই দুজন এসেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি থেকে। আর সবচেয়ে প্রথমে মিটিং এর শুরুতে আমরা যারা কোভিডে মারা গেছেন এবং আমফানে মারা গেছেন এবং বিভিন্ন দুর্যোগে, এবং আজকে তোমার মৃত্যুটাও আমাদের সকলের কাছে অত্যন্ত দুঃখদায়ক, এবং তার আগে অবনী জোয়ারদার মারা গিয়েছেন। সুতরাং যারা মারা গিয়েছেন তাদের সকলের পরিবারকে সমবেদনা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আমরা সকলে 2 মিনিট সাইলেন্স নিরাপত্তা পালন করেছি। এই পর্যন্ত আজকে আলোচনা হয়েছে। আজকে আপনারা যদি আমাকে কোশ্চেন না করেন আমি খুশি হব, তাহলে সর্বদলীয় মিটিং এর স্পিরিটটা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। আচ্ছা পার্থবাবু, ওই তিনটে পরীক্ষা হবে? পার্থবাবু উচ্চ মাধ্যমিকের 3 দিনের ওই তিনটে পরীক্ষা হবে? যেহেতু আইসিএসসি সিবিএসসি ডিক্লেয়ার করেছে, সেই জন্য উচ্চ মাধ্যমিকে 3টে বাকি আছে, 3টে হবে। আর লকডাউন না না, তিনটে উচ্চ মাধ্যমিকের 3টে আলাদা না। লকডাউন 31শে জুলাই পর্যন্ত যে রিল্যাক্সেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো সময় চলবে। তারপর যদি কিছু বলতে হয় সেটা আপনাদের পরে বলবো। 30শে জুন তো এখন পরেই আছে। আপনি কি কাজ করতে করতে বোরিং হয়ে গেছেন, একটু এন্টারটেনমেন্ট পেতে চান, একটু অন্য স্বাদের কিছু দেখতে চান, তাহলে আর নেই চিন্তা। নতুন একটি চ্যানেল সীমা ফিল্ম নামক এই ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট, ফানি এবং রোমাঞ্চকর ভিডিও থাকছে আপনার জন্য। তাহলে আর নেই চিন্তা। লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলটিতে ভিজিট করুন এবং সবার আগে কমেডি, ফানি যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। আপনি কি নতুন কোনো দোকান, শোরুম বা বিজনেস শুরু করতে চাইছেন? ভাবছেন কিভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন এই বার্তা? তাহলে আর নেই কোনো চিন্তা। বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে, আমরা পৌঁছে দেবো আপনার বার্তা লক্ষাধিক মানুষের কাছে। এছাড়াও এখানে মহিলা ও পুরুষের কণ্ঠে যে কোনো ধরনের ভিডিও, অডিও রেকর্ডিং করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।